ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ রাষ্ট্র বিনির্মাণে কাজ করছে সরকার। সারা দেশে নজরুল বর্ষ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী। আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। এইচএসসি সমমানের পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে কেন্দ্রে কড়া নজরদারি, অভিন্ন প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। যে ফিডব্যাক দেই 100-তে 100 ভালো স্যার ম্যাডামে করছে, তেমন গার্ড হয়নি। পরীক্ষা ভালো হয়েছে, কোশ্চেনটা অনেক আনকমন হয়েছে, আর এই জন্য মানে ওরকম ভালো অ্যান্সার করতে পারিনি। ভিতরে আসলে তেমন কোনো কিছুই ছিল না, টিচারও অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, ভালো ছিল। হোটেলে কক্ষের 12 লাখ টাকা বিল না দিয়ে উধাও এনসিপির 5 নেতা, বকেয়া চাইতে গেলে উল্টো হুমকি। বিকালবেলা আসতো, সকালবেলা চলে যেত, মাস দিনের মতন থাকছে এরকম। এখান থেকে ঢুকতে এখান থেকে বের হয়ে যেত। 10,000 টাকা দেওয়ার পরে এরপরে যখন ভাড়া চাইতে গেছি, কইছি যে আমাকে ফান্ড আসতেছে। এরপরে ইলেকশন যেদিন হলো ফেব্রুয়ারি 12 তারিখ, ওই দিন ইলেকশন শুরু হয়েছে। অন্য পরে প্রাথমিকে 32,000 শিক্ষক নিয়োগে বাধা নেই, আপিল বিভাগের রায়। শিক্ষা খাতে ফিরবে শৃঙ্খলা, বলছেন অ্যাটর্নি জেনারেল। সাবেক বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যে আইনি জটিলতা ছিল, আজকে রায়ের মাধ্যমে সেই আইনি জটিলতা দূর হলো। মানবাধিকার কমিশন আইনের খসড়ায় কিছু সংশোধন দাবি টিআইবির। স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ণের আশঙ্কা, সরকারকে 19 দফা সুপারিশ। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পরাজিত অপশক্তি বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সব ধর্ম বর্ণ নির্বিশেষে নাগরিকের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে 2026-27 বছরকে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। নতুন প্রজন্মের সামনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আশার আলোকবর্তিকা। সময় এসেছে আন্তর্জাতিক পরিসরে তাকে ছড়িয়ে দেওয়ার। প্রেম দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 2026-27 বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছে সরকার। নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনাকে ছড়িয়ে দিতে বছরব্যাপী নেওয়া হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি। সচিবালয় নজরুল গবেষক, সঙ্গীত শিল্পী ও অনুরাগীদের নিয়ে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত ও লোগো উন্মোচন করেন তিনি। নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নজরুলও আজও অনুপ্রেরণা। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। পরাজিত অপশক্তি বিভেদের অপচেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করে সরকার প্রধান বলেন, দেশের শান্তি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোন প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নজরুল বর্ষ 2026-27 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশের 64টি জেলা এবং নির্বাচিত 74টি উপজেলায় একযোগে নজরুল বর্ষ পালনের শুভ সূচনা করা হয়। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে আজ থেকে শুরু হলো এই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। দেশের 2697টি পরীক্ষা কেন্দ্রের সবগুলোকে আনা হয়েছে সিসিটিভি নজরদারির আওতায়। আর এর পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নেও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে নানা উৎকণ্ঠা আর প্রত্যাশা নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারই প্রথম 9টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা।
অভিন্ন প্রশ্ন, সারা দেশের সকল শিক্ষার্থী একই প্রশ্ন পরীক্ষা দেবে, এতে আমরা উচ্ছ্বাসিত। আগে তো আমাদের বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম প্রশ্ন করতো, তো আমাদের সবার মেধা যাচাইটা সঠিক ছিল না, এখন আমার মনে হয় এটা সঠিক হবে। অনেকদিন পরে এবার একই বোর্ডে প্রশ্ন হবে, তো এই জন্য আমরা একটু কনফিউশনে আছি যে প্রশ্নের ধরনটা কেমন হবে। নকল প্রতিরোধে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়, এতে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। মোটামুটি ভালোই হয়েছে, সবকিছু লিখতে পারছি সময়ের মধ্যে, আর প্রশ্ন তুলনামূলক সহজ ছিল বলে আমার মনে হয়েছে সবকিছু মিলে আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। রোনালদো বিশ্বকাপ জেতার মতো কোশ্চেন হয়েছে। ভালো হয়েছে, কোশ্চেনের মানটা খুব ভালো হয়েছে এবং কোশ্চেন অনেক ইজি হয়েছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে সরকারের নানা উদ্যোগে খুশি অভিভাবকরা। নকলমুক্ত পরিবেশে যেন পরীক্ষা হয় এবং সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা হয়, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। আমরা চাই পরীক্ষার হলের ভিতর স্বাভাবিক থাকুক, বাচ্চারা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, নির্ভয়ে পরীক্ষা দিয়ে বের হতে পারে। আমরা চাই এই বাচ্চারা এখানে কোনো অসৎ উপায় অবলম্বন না করুক। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছেন মোট 12,70,583 জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। প্রযুক্তির ব্যবহার আর প্রশাসনিক নজরদারির কারণে এবারের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আর প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থাকে অন্তর্ভুক্তিমূলক করা হচ্ছে। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন বিষয়ক সেমিনারে জানানো হয়, ইউনেস্কো ও ইউনিসেফের সহযোগিতায় গ্লোবাল পার্টনারশিপের আওতায় প্রায় 99 মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হচ্ছে। সেই অর্থায়নে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের 7.25 লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। আর ডিজিটাল শিক্ষা সম্প্রসারণে প্রায় 7 লাখ শিক্ষক এবং সাধারণ, কারিগরি ও মাদ্রাসার লাখো শিক্ষার্থী উপকৃত হবে। প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষায় সরকারের উন্নয়ন পরিকল্পনার কথাও জানান। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নির্বাচনী ইশতেহার রয়েছে, তার আলোকে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করতে পারি, অংশীদারিত্বপূর্ণ করতে পারি, যার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের এবং যারা শিশু কিশোর রয়েছেন স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকের মেধার বিকাশ ঘটাতে পারি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট অ্যালোকেশন এবার শিক্ষা খাতে গেছে। 2% জিডিপির হয়েছে, আগামী 4 বছরের মধ্যে এটা 5% জিডিপির যাবে। এবং মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা সবকিছু ঠিকভাবে ইনশাআল্লাহ যাবে, তাহলে আমাদের জিডিপিও অনেক বাড়বে। শিক্ষামন্ত্রী জানান, প্রযুক্তির ব্যবহার ও প্রশাসনিক নজরদারির কারণে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে। পরে প্রশ্নের জবাবে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা অংশ নিলে পাঠদান ব্যাহত হতে পারে। এখন আমাদেরকে আর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে না, আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। 493টি হচ্ছে আমাদের নির্বাচন, লোকাল গভর্নমেন্ট চেয়ারম্যান নির্বাচন। এই নির্বাচনে আমি দেখেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা, অনেক শিক্ষক সেখানে জয়েন করেন। কতজন হতে পারলো সেটা আমি বলছি না, কিন্তু তারা পার্টিসিপেট করেন এ বিগ নাম্বার। এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম, একটি রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। এ বিষয়ে প্রয়োজন হলে নির্বাচন কমিশনকে নীতিগত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। দেশের প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনগত বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার বিষয়ে আপিল বিভাগ এই রায় দেন। এই রায়ের ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো আইনি জটিলতা থাকছে না বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আজকে আপিলটি চূড়ান্ত বিবেচনায় শুনানি হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ সরকারের পক্ষে রায়টি দিয়েছেন। অর্থাৎ এখন সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে অধিগ্রহণকৃত কিংবা সাবেক বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যে আইনি জটিলতা ছিল, আজকে রায়ের মাধ্যমে সেই আইনি জটিলতা দূর হলো। সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে, এমনটাই বললেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
দুপুরে জাতীয় সংসদের এলডি হলে বিএনপি সরকারের প্রথম বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশকে বাঁচাতে চায়। বিগত আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধ অর্থনীতিতে রূপান্তর করে দেশের সংকট সমাধান করতে চায় সরকার। তিনি জানান, সরকার সমতা ও মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়। সরকার এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে দেশটাকে তাড়া করতে চায়, তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চায়, তার সার্বভৌমত্বকে সঠিক রাখতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। এই যে তিনটা বড় আইটেম। গণতন্ত্র আমরা অনেক কথা বলি, বিরোধী দল থেকে বললো বাজেট মানি না, গরিব মারা বাজেট বিভিন্ন সময় ছিল। এই প্রথমবারের মতন সেই মিছিল মিটিং নাই, কোনো মহল থেকে নাই। এবং এই প্রথমবারের মতো বাজেট শুরু হওয়ার আগেও দাম বাড়ে নাই, বাজেট পাশ হওয়ার পরেও দাম বাড়ে নাই। ক্ষেত্র বিশেষে দাম কমতে হবে, কমা উচিত, সেজন্য সরকার সিরিয়াস আছে। টানা ৮ মাস হোটেলে থাকার পর প্রায় ১২ লাখ টাকা বিল পরিশোধ না করেই পালিয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কয়েকজন নেতা। এমন অভিযোগ করে হোটেল কর্তৃপক্ষ জানায়, ২টি রুম ভাড়া নিয়ে নিয়মিত থেকেছেন এনসিপি নেতারা। মদের আড্ডার পাশাপাশি চালিয়েছেন নানা অনৈতিক কর্মকাণ্ড। আর এই বিষয়ে এনসিপির কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি হোটেল ইয়েমেনি ইন্টারন্যাশনাল। অপরাধ বিশেষজ্ঞরা বললেন, গণঅভ্যুত্থানের পর গঠিত দল এনসিপির কাছে এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত। বিস্তারিত রিপোর্টে। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার একটি কক্ষে প্রবেশ করছেন। তার সাথে আরো 6 থেকে 7 জন এই কক্ষে বিভিন্ন সময়ে অবস্থান করত, আবার মাঝে মাঝে আসতো নারীরাও। হোটেল কর্তৃপক্ষ জানান, এনসিপির নেতা SM শাহরিয়ার ভাড়া নেন হোটেলের 2টি কক্ষ। তার সাথে ছিলেন এনসিপির বিভিন্ন ইউনিটের আরো কয়েকজন। তারা হলেন সাদেক মির্জা, মিশারাত হোসেন হিমেল, সাখাওয়াত হোসেন ও তাওসিফ। গেল বছরের 25 জুলাই থেকে চলতি বছরের 12 ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ 8 মাস হোটেলে অবস্থান করেছেন, কিন্তু ভাড়া বাবদ 11,93,000 টাকা পরিশোধ না করার অভিযোগ তাদের বিরুদ্ধে। বিষয়ে এনসিপির কাছে একটি লিখিত অভিযোগ দেয় হোটেল কর্তৃপক্ষ। সেখানে জানিয়েছে, বিল পরিশোধ না করে হোটেল থেকে পালিয়ে যান এনসিপি নেতারা। একাধিকবার ফোনে চেষ্টা করেও অভিযুক্ত এনসিপি নেতাদের সাথে যোগাযোগ করা যায়নি। ঘটনার সত্যতা যাচাইয়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ইয়েমেনি ইন্টারন্যাশনাল হোটেলে যায় নিউজ 24। ম্যানেজার ও স্টাফদের কাছে 8 মাসের ভাড়া এবং তাদের আচরণ সম্পর্কে জানতে চাওয়া হয়। বোরখা টোরখা পরে আসতো, ওইরকম বুঝতে পারিনি। ওরা বলছে যে আমার ওয়াইফ। আমি জিজ্ঞেস করছি, কে স্যার? আমার ওয়াইফ। এটাই আমি জানি। বিকালবেলা আসতো, সকালবেলা চলে যেত। মাস দিনের মতন থাকছে এরকম। এখান থেকে ঢুকতে এখান থেকে বের হয়ে যেত। আমি অফিসটা ওরা দখলে নিছে 5 তারিখের পরে। দখল করে ওইটা নিয়ে সেই সংস্কার করবে, করবে, ডিজাইন করবে, অনেক প্রোগ্রামও করবে। তো ওই বলে উঠছে আর কি। ওঠার পরে 2টা রুম নিচ্ছে, এক একটা রুমের ভাড়া 3,000, 10,000 টাকা দিয়ে উঠছে। ওরা হলো 20 থেকে 25 জন লোক উঠছে। 25-30 জন তো কম করে হলে ওদের ছেলেরা। মেয়ে 4-5 জন আসতো, হঠাৎ আসতো। মেয়ের প্রতিদিন আসতো না, সমন্বয়ক হিসেবে ইউনিভার্সিটির ছাত্রীরা আসতো। এই 10,000 টাকা দেওয়ার পরে এরপরে যখন ভাড়া চাইতে গেছি, কইছি যে আমাকে ফান্ড আসতেছে। এরপরে ইলেকশন যেদিন হলো ফেব্রুয়ারি 12 তারিখ, ওই দিন ইলেকশন শুরু হয়েছে, ওরা পলাইছে। মাত্র 10,000 টাকায় 8 জনকে কেন থাকতে দেয়া হলো, এমন প্রশ্ন ছিল হোটেলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে। এনসিপি যুগ্ম আহ্বায়ক জানান, এই বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিলের অভিযোগ করছেন এবং এর সাথে আরো 2টি চরিত্র হননের অভিযোগ করছেন, ফলে বিষয়গুলো তদন্ত করে দেখতে হবে। পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর এরকম বেপরোয়া হয়ে ওঠে এনসিপির অনেক নেতা। রাতারাতি বদলে যায় তাদের ভাগ্যের চাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ কোনো পরিস্থিতির সুযোগ নিয়ে ধরাকে সরা জ্ঞান করা অপ্রত্যাশিত ঘটনা। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের সম্পৃক্ত করে দলের কলেবর অথবা সংখ্যা বৃদ্ধি করার জন্য এই বৈশিষ্ট্যের মানুষগুলোকে সম্পৃক্ত করে বড় হতে গেলে গ্রহণযোগ্যতা হারাতে হবে। হোটেলের বিল পরিশোধের ইস্যু আর এনসিপির তদন্ত কমিটির প্রতিবেদনের পর বিষয়টির সমাধান কিভাবে হবে, সেটি এখন দেখার বিষয়।
আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির দাবি, খসড়া অনুযায়ী আইন প্রণয়ন করা হলে কমিশনের ক্ষমতা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, খসড়ায় কিছু বিধান বহাল থাকলে কমিশনের স্বাধীনভাবে তদন্ত ও কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা সীমিত হতে পারে। সংস্থাটির পর্যবেক্ষণ, 2025 সালের অধ্যাদেশে থাকা কমিশনের স্বাধীনতার গুরুত্বপূর্ণ বিধান নতুন খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া কমিশনার নিয়োগে বাছাই কমিটিতে সরকারের প্রভাব এবং বাজেটের উপর সরকারের নিয়ন্ত্রণ উদ্বেগের কারণ। জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয় না এমন একটা কমিশন যেটি অকার্যকর, যেটা সরকারের নিয়ন্ত্রণাধীন, সরকারের কর্তৃত্বের বাইরে কিছু করতে পারবে না। যে বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন কার্যকর না হওয়ার ফলে যেই মানুষের তিক্ত অভিজ্ঞতা, সেই মানুষের মধ্যে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদের প্রতিনিধিরা আছেন। তারা সেই ইতিহাস কেন, সেই অভিজ্ঞতা কেন ভুলে যাবেন? আমরা মনে করি না এটা ভুলে যাবেন, তারা এটা গুরুত্ব সহকারে নেবেন। ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে কিট ও স্যালাইন রয়েছে বলেও জানান তিনি। সকালে ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আগামী 10 জুলাই ডাক্তার জুবাইদা রহমান ঢাকা মেডিকেল আসবেন বলেও জানান তিনি। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেইখানে একটা ট্যাবলেট বের হয়েছে স্প্রে করতে, সেটা বড় ডিচে কিন্তু করা যাবে না। ছোট ছোট জায়গায় যেখানে লার্ভা জন্ম হচ্ছে, হাঁড়ি পাতিলের মধ্যে, নারিকেলের সুপড়ার মধ্যে, টায়ারের মধ্যে, এগুলিতে একটা মানে মেডিকেলি অ্যাগ্রিড ডিস্টেন্সে এগুলি দিলে লার্ভাগুলি মরে যায় ট্যাবলেট দিলে। আমরা গতকাল মিটিং করে এই ট্যাবলেটগুলো আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য। পদ্মার রেল সেতুর পিলারের নিচের মাটি প্রয়োজনে কাটা হয়েছে, এ নিয়ে গুজব ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় অস্থায়ী মাটির রাস্তা অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। আরও বলেন, ভায়াডাক্ট নির্মাণ কাজের মালামাল আনা নেওয়ার সুবিধার্থে জলাধার অস্থায়ীভাবে ভরাট করতেই মাটি কাটা হয়েছে। 16.76 কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে 14.41 কিলোমিটার কিন্তু অপসারণ করা হয়ে গিয়েছে। 2.34 কিলোমিটারের মতো বাকি। তখনই এই ধরনের একটা নিউজ হয়েছে, এটা কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে, এটা সত্য। তবে কাজটি যে এই প্রকল্পেরই অংশ, এর সাথে ভায়াডাক্টের নিরাপত্তা হুমকিতে না, বরং নিরাপত্তা রক্ষার্থে এই কাজটা। ঢাকা কমার্স কলেজের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকা কমার্স কলেজ দিবস পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা এমিরিটাস অধ্যাপক কাজী মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী। আরও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য কাজী শামসুন নাহার ফারুকী। 1989 সালের 1 জুলাই যাত্রা শুরু করে কলেজটি। বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা শাখা ও বিজ্ঞান শাখা এবং উচ্চ শিক্ষা স্তরে 8টি বিভাগে পাঠদান কার্যক্রম চলছে। অর্থায়ন জটিলতা, ভ্যাট ট্যাক্সের হয়রানি, কাঁচামালের আকাশচুম্বী দাম আর জ্বালানি সংকটে কঠিন সময় পার করছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তাই সম্ভাবনা থাকা সত্ত্বেও ব্যবসা বাড়াতে পারছেন না তারা। মুখ থুবড়ে আছে বিনিয়োগ, যদিও নতুন উদ্যোক্তা তৈরির উপর জোর দিচ্ছে বর্তমান সরকার। ফারজানা রিয়ার রিপোর্ট। দীর্ঘ 17 বছর ধরে মিরপুরে পাটের বহুমুখী পণ্য তৈরি ও বিপণনের ব্যবসা করছেন উদ্যোক্তা সাইমন। শুরুর দিকে ব্যবসার পরিধি ভালো থাকলেও বিগত 5 বছর ধরে প্রতিনিয়ত নিজের কারখানার আকার ছোট করতে বাধ্য হচ্ছেন তিনি। একদিকে বিক্রি কমেছে, অন্যদিকে কাঁচামালের দাম বৃদ্ধি ও ভ্যাট ট্যাক্সের জটিলতায় এখন প্রতিদিনের ঘুম ভাঙছে একরাশ অনিশ্চয়তা আর আতঙ্ক নিয়ে। আমার কাছে যদি গভর্নমেন্ট ওয়ার্ক অর্ডার থাকে, ওই লোন প্রসেস হতে হতে দেখা যাচ্ছে 1-1.5 মাস লাগে, অথচ আমার প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার সময় থেকে 15 দিন 1 মাস। দ্রব্যমূল্য দাম বাড়ছে, ওয়ার্কারদের স্যালারিটা বাড়ছে, সবকিছুই বাড়ছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ব্যবসা করাটা আসলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে।
উদ্যোক্তা সাইমনের এই লড়াইয়ের গল্প কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজধানীর অলিগলিতে গড়ে ওঠা হাজারো দেশীয় উৎপাদনমুখী ব্র্যান্ড এখন একই ধরনের সংকটের মুখোমুখি। বিক্রি কমলেও প্রতি মাসেই বাড়ছে ব্যবসা পরিচালনার খরচ। সরকারি তথ্য মতে দেশে বর্তমানে 177টি সুনির্দিষ্ট এসএমই ক্লাস্টারে নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে প্রায় 60,000, যাদের বার্ষিক আর্থিক লেনদেনের পরিমাণ 29,000 কোটি টাকারও বেশি। তবে সম্ভাবনার এই বিশাল খতিয়ানের উল্টো পিঠে রয়েছে এক ধূসর বাস্তবতা। দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের 90%-এরও বেশি এই খাতের দখলে থাকলেও এর প্রায় 65% প্রতিষ্ঠানই আজও কোনো প্রাতিষ্ঠানিক বা আইনি সুযোগ সুবিধার আওতায় আসতে পারেনি। মাঠ পর্যায়ের এই ভঙ্গুর চিত্র উঠে আসছে খোদ নীতি নির্ধারকদের তথ্যেও। এক্সপোর্টের ইনসেনটিভ বা প্রণোদনা তুলতে গেলে ক্ষুদ্র উদ্যোক্তাদের 16 থেকে 17টি ডকুমেন্ট রেডি করার আমলাতান্ত্রিক ক্যারাকলে পড়তে হয়। 177টা ক্লাস্টার আইডেন্টিফাই করা আছে এসএমই ফাউন্ডেশনের, সেখানে তাদের নিড অ্যাসেস করি আমরা। হ্যাঁ, এটা তো একটা গ্রুপ অফ এসএমই বলা চলে। সেখান থেকে আমরা তাদের নিড অ্যাসেস করি যে আসলে তাদের ব্যবসা পরিচালনার জন্য তাদের সাপোর্ট কি দরকার। এসএমই ফাউন্ডেশন বলছে 1,17,00,000 সিএমএসএমই ইউনিটের জন্য একক ছাতার নিচে ওয়ান স্টপ সার্ভিস চালুর পাশাপাশি কাস্টমস ও ট্যাক্স ব্যবস্থার হয়রানি বন্ধ করা এখন সময়ের বড় দাবি। একই সাথে ক্ষুদ্র খাতকে বাঁচাতে বিশেষ সরকারি ভর্তুকিতে জ্বালানি সরবরাহের তাগিদ তাদের। যারা নীতি নির্ধারণী মহল তাদেরকে এটা বিবেচনা করে আসলে এটা ওয়ান স্টপ সার্ভিস দরকার, একেবারে এক জায়গা থেকে যাতে সকল সুযোগগুলো পেতে পারে উদ্যোক্তাদের, সেই ধরনের ব্যবস্থা নেওয়া দরকার। সংশ্লিষ্টদের মতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য যদি কর ব্যবস্থার সরলীকরণ, কাস্টমসের হয়রানি বন্ধ এবং সহজ শর্তে ঋণ ও নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা না যায়, তবে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও কর্মসংস্থান মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এই খাতের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করাই এখন সামষ্টিক অর্থনীতিকে সচল রাখার একমাত্র উপায়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। কাতারের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। গত 17 জুনের সমঝোতার ইস্যুতে এই বৈঠকে ইতিবাচক অগ্রগতি দেখছে দোহা। সমঝোতা লঙ্ঘন তদারকিতে ওয়াশিংটনের সাথে একটি সরাসরি যোগাযোগ মাধ্যম খুলছে তেহরান। পাশাপাশি নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের খবরটি মিথ্যা বলে দাবি করেছে ইরান। আর অন্যদিকে আলোচনা ইতিবাচক বললেও গাজা ও লেবাননে থামছেই না ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। কাতারের রাজধানী দোহায় সম্পূর্ণ হল ওয়াশিংটন ও তেহরানের প্রথম দফার পরোক্ষ কারিগরি আলোচনা। গত 17 জুনের সমঝোতার বিভিন্ন ইস্যুতে এই বৈঠকে সন্তোষজনক অগ্রগতি হয়েছে, এমনটাই দাবি করছে কাতার। আগামী 9 জুলাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন শেষে অনুষ্ঠিত হবে পরবর্তী বৈঠক। এদিকে চুক্তি লঙ্ঘন তদারকিতে ওয়াশিংটনের সঙ্গে স্বতন্ত্র যোগাযোগ মাধ্যম চালুর ঘোষণা দিয়েছে তেহরান। তবে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের খবরটিকে মিথ্যা বলে দাবি করেছেন ইরানি স্পিকার। এর আগে দোহায় চলমান এই আলোচনা অত্যন্ত ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা ভালোভাবে এগোচ্ছে, তাদের খুব ভালো বৈঠক হয়েছে, দেখা যাক। আমাদের মধ্যে বেশ ভালো বোঝাপড়া তৈরি হচ্ছে। তবে শান্তি আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছে না। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেবানন, সিরিয়া ও গাজার তথাকথিত নিরাপত্তা অঞ্চলগুলোতে সামরিক আধিপত্য বজায় রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।